আমরা প্রথমে ভেবেছিলাম যে রোপওয়েতে উঠবো না, সারাদিন অনেক কিছু দেখার আছে, রোপওয়ে তো অনেক চড়েছি, কিন্তু সত্যি এখানে না আসলে মিস করতাম। 20 টাকা করে লিফটের এন্ট্রি ফি, একটা মানে টিকিট এখানে কাটতে হবে এবং এই টিকিট কেটে লিফটে চড়ে আমরা মন্দিরের গর্ভগৃহে যাচ্ছি। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সম্পিতা আর আপনারা দেখছেন সম্পিতানু ব্লগস। আরও একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। আজ 13ই মে 2026, উত্তরাখণ্ড সিরিজের 3 নম্বর জায়গার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম। এর গত পর্বগুলোতে আপনারা দেখেছেন যে আমরা হরিদ্বার এবং ঋষিকেশ কীভাবে ঘুরেছি, সবটাই আপনাদের সাথে ডিটেইলে তুলে ধরেছি। আজকে আমরা ঋষিকেশ থেকে চলে যাচ্ছি দেরাদুনের উদ্দেশ্যে। এখান থেকে দেরাদুন কিভাবে যাই, আপনারা কলকাতা থেকে সরাসরিও দেরাদুনে কিভাবে আসবেন এবং দেরাদুনে গিয়ে কোথায় থাকবেন, কি কি দেখবেন, কিভাবে ট্যুরটা সাজাবেন, সেই সমস্ত কিছু ডিটেলস নিয়ে থাকবে আজকের আমাদের ভিডিও। তাই এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। আর যদি আমাদের চ্যানেলে নতুন হন আর এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন, কারণ প্রতি শনিবার ঠিক সন্ধে 7:30টায় আমাদের চ্যানেলে একটি করে নতুন ভিডিও আসে। চলুন তাহলে দেরি না করে বেরিয়ে পড়ি আজ দেরাদুনের উদ্দেশ্যে। সকাল সকাল গরম গরম আলুর পরোটা দিয়ে গতকালকের দোকান থেকেই ব্রেকফাস্ট সেরে নিচ্ছি। একটা আলুর পরোটা 50 টাকা, দারুণ বানায় এখানে। ঋষিকেশে আমাদের হোটেল থেকে চেক আউট করে বজরং সেতু পার হয়ে প্রায় 500 মিটার মতন পায়ে হেঁটে আমরা দেরাদুনে যাবার জন্য গাড়ি ধরে নিলাম। আমরা পুরনো লক্ষণ মন্দিরের সামনে থেকে একটা ক্যাব বুক করেই নিলাম। আমাদের যাওয়ার ইচ্ছা ছিল বাসে। এবার বাসে যেতে গেলে এখান থেকে আরও 400 মিটার রাস্তা হেঁটে গিয়ে অটো ধরতে হবে, সেখান থেকে 5 কিলোমিটার দূরে বাস স্ট্যান্ডে যেতে হবে, সেখান থেকে বাস ধরতে হবে। এমনিতে দেরি হয়ে গেছে আর আজকে প্রচণ্ড গরম, মানে এখনই ফিল লাইক 38 ডিগ্রি আর প্রচণ্ড হিউমিড। কষ্ট হচ্ছে বলে আমরা একটা ক্যাবই বুক করে নিলাম। এখান থেকে দেরাদুন যাওয়ার জন্য ক্যাবে আমাদের খরচ পড়ছে 1610 টাকা। আচ্ছা, আমরা ঋষিকেশ রোড ধরে এবার দেরাদুনের উদ্দেশ্যে গাড়ি ছোটালাম। মানে ছোটালাম এই কারণেই বলছি, গাড়িটা এতক্ষণ চলতেই পারছিল না। এটা হচ্ছে ঋষিকেশ স্টেশন, দেখা যাচ্ছে যে ব্রিজটা ক্রস করলাম। ব্রিজের নিচে থেকে বয়ে চলেছে চন্দ্রভাগা নদী। যদিও চন্দ্রভাগা নদীতে মূলত বর্ষাকালেই জল থাকে, বাকি সময় শুকনোই থাকে, খুবই অল্প জল থাকে। আমাদের ডান দিকে আমাদের সাথে সাথেই চলেছে চন্দ্রভাগা নদী। এই রোডটা হচ্ছে দেরাদুন ঋষিকেশ রোড। ঋষিকেশ থেকে দেরাদুনের দূরত্ব কিন্তু বেশি নয়, মাত্র ওই 45 কিলোমিটার মতন। এখন আমরা যে রাস্তা থেকে যাচ্ছি, এখানে দেখে মনে হচ্ছে আমরা শিলিগুড়ি শুকনা ফরেস্টের ভেতর থেকে যাচ্ছি বা সেবক রোড ধরে যাচ্ছি। দুপাশে এত গাছপালা, এত সুন্দর জঙ্গল, আর মাঝখান থেকে এরকম রাস্তা। আবার শুনলাম যে এই জঙ্গলে নাকি হাতিও আছে, এখানে হাতিও দেখা যায়। জার্নিটা খুব ভালো লাগছে। এখন মনে হচ্ছে যে এই গাড়িটা বুক করে ভালোই হয়েছে, কমফোর্টেবলি খুব সুন্দরভাবে নেচার এনজয় করতে করতে যেতে পারছি। আরও বিশেষ করে ওয়েদার যেহেতু আজকে প্রচণ্ড গরম, সেই কারণে আরও আমরা এই ডিসিশনটা নিলাম। আপনারা কম খরচে করতে চাইলে কিন্তু বাস বা শেয়ার গাড়িতেও করতে পারেন, অসুবিধার কিছু নেই। রাস্তা খুবই ভালো আর গাড়িও ফ্রিকুয়েন্টলি রয়েছে। ঘন সবুজ জঙ্গল, আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা আর প্রকৃতির অপরূপ সৌন্দর্য যেন পুরো পথটাকেই করে তুলেছে এক অনন্য অভিজ্ঞতা। এই মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে করতেই আমরা পৌঁছে গেলাম উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনে। ঘড়িতে এখন সময় ঠিক দুপুর 12:35। আমরা নেমে গেলাম দেরাদুনের পল্টন বাজার এলাকায়, অর্থাৎ যেখানে থাকলে দেরাদুনের সব থেকে বাজেট হোটেলও পাওয়া যায় এবং সমস্ত ট্রাভেল স্পটগুলো বা ট্যুরিস্ট স্পটগুলো কাছাকাছি ঘুরে দেখা যায়। সেইটা সেরা জায়গা হলো পল্টন বাজার। পল্টন বাজার দেরাদুন স্টেশন থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে অবস্থিত। যদি আপনারা ডিরেক্ট উপাসনা এক্সপ্রেস বা কুম্ভ এক্সপ্রেস ধরে দেরাদুন আসেন, সেক্ষেত্রে আপনারা স্টেশনের কাছাকাছি অথবা এই পল্টন বাজার এরিয়াতে থাকতে পারেন। আমরা কিন্তু এখানে থাকার জন্য কোনো হোটেল এখনও অবধি চুজ করিনি। এখন গিয়ে আমরা হোটেল দেখব, তারপরে পছন্দ করে হোটেলে চেক ইন করবো। তাই সময় নষ্ট না করে তাড়াতাড়ি চলুন পল্টন বাজার এলাকাতে হোটেল খুঁজতে লেগে পড়ি। আচ্ছা, হোটেল কৃষ্ণাতে চেক ইন করে গেছি।
আর এই হলো আমার রুম নাম্বার 206, হোটেল কৃষ্ণা, একদম পল্টন বাজার থেকে 350 মিটার মাত্র দূরে। আমরা যেখানে গাড়ি থেকে নামলাম ওখান থেকে হেঁটেই চলে এলাম। এই রুমটা আমার দেখে বেশ ভালো লেগেছে, এসে রুম দেখেই পছন্দ করলাম। এনাদের দুটো ক্যাটাগরির রুম আছে। এই হচ্ছে বিরাট বড় একটা বিছানা রয়েছে, সুন্দর ডেকোরেট করা। এদিকে একটা সেন্টার টেবিল, দুটো চেয়ার, দুদিকে দুটো সাইড টেবিল দিয়ে দেওয়া রয়েছে ছোট ছোট। আর এইখানে টিভি ক্যাবিনেট একটা আছে, টিভি আছে, একটা মিনি ফ্রিজ আছে, এখানে একটা পরিষ্কার ওয়ার্ড্রোব আছে, এখানে আয়না আছে, আর সামনে সাজুগুজু করার জিনিসপত্র রাখার জন্য সুন্দর একটা ক্যাবিনেট করে দিয়েছে। এখান থেকে জানলা দিয়ে বাইরের একটা ছোট্ট হালকা ভিউ আছে। এইদিকে হচ্ছে বাথরুমটা বিরাট বড় বাথরুম, আর পরিষ্কার পরিচ্ছন্ন আছে। বাথরুমের মধ্যে বড় একটা গিজার লাগানো রয়েছে, বেসিন, কোমোড, এদিকে শাওয়ার জোন আছে। তো সব কিছু মিলিয়ে এই রুমের ভাড়া হচ্ছে 1500 টাকা করে। আমরা রিকোয়েস্ট করেছি, একটু কম করেছেন ওনারা, যেহেতু আমরা দুদিন থাকবো। আপনারা আসলে রিকোয়েস্ট করলেও ওনারা নিশ্চয়ই একটু কম করবেন, আর আমার ভিডিওর কথা বললে অবশ্যই একটু কম করতে পারেন। ফ্রিজটা চলছে কি দেখি, হ্যাঁ চলছে। তো যাই হোক, আমি নাম্বার দিয়ে দিলাম স্ক্রিনে, যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এখানে যোগাযোগ করে চলে আসতে পারেন। আদারওয়াইজ এখানে প্রচুর হোটেল আছে, এখানে এসে বুকিং করতে পারেন, অথবা পিক সিজনে আসলে বুকিং করে অবশ্যই আসবেন। আচ্ছা, আর একটা যেটা এখানে সুবিধা রয়েছে সেটা হচ্ছে এনাদের নিজস্ব খাবার দাবারের ব্যবস্থা রয়েছে। যদিও এনাদের কোনো রেস্টুরেন্ট এরিয়া নেই, কিন্তু মেনু কার্ড দেওয়া রয়েছে। এনাদের কিচেনটিও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখন ভেজ থালি অর্ডার করলাম, যেটা 100 টাকা করে। এছাড়াও কিন্তু এখানে চিকেন মাটনেরও ব্যবস্থা রয়েছে। এখন ঘড়িতে সময় ঠিক দুপুর 1:30। আমি বসে গেছি লাঞ্চের টেবিলে। ব্রেকফাস্ট ঋষিকেশে, লাঞ্চ দেরাদুনে। এরকম একটা জীবনই তো চাই। এইরকম একটা ভেজ থালি দিয়ে গেছেন, এর সাথে কিন্তু অবশ্যই 4টে রুটি দিয়েছিলেন, আর এরকম স্যালাড দিয়ে গেছেন। ঠিক আছে, রান্নাটা কিন্তু ভালো। আপনাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। এখন ঘড়িতে সময় ঠিক 6:30। সন্ধে বলা যাচ্ছে না, তার কারণ এখনও অনেকটা দিনের আলো রয়েছে। এখন আমরা বেরিয়েছি আমাদের হোটেল থেকে আশেপাশের যে কয়েকটি জায়গা রয়েছে, যেগুলো আপনাদেরকে অবশ্যই দেখতে হবে এখানে আসলে, সেইগুলো দেখে নেব। তো একদম আমাদের হোটেলের পাশে একটা খুব মিষ্টি সুন্দর চার্চ রয়েছে। ভাবলাম যে এই চার্চটা একটু দেখে যাই। এই চার্চটির নাম রিফর্মড প্রেসবিটেরিয়ান চার্চ। একদম আমাদের যে হোটেল এবং ক্লক টাওয়ার তার মাঝখানেই অবস্থিত। এটা 1890 সালে এইখানে এই চার্চটি প্রতিষ্ঠিত করা হয়েছিল। এখন আমরা রয়েছি ক্লক টাওয়ার চত্বরে। এখানে একটা সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি রয়েছে, এবং তার সামনে ফোয়ারা এবং ফুল দিয়ে ভীষণ সুন্দর করে জায়গাটিকে সৌন্দর্যায়ন করা হয়েছে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি দেরাদুনের একেবারে হৃদয়ে, বিখ্যাত ঘণ্টাঘর বা ক্লক টাওয়ারের সামনে। 1953 সালে তৈরি হওয়া এই 6মুখী ক্লক টাওয়ারটা শুধু একটা স্থাপত্য নয়, দেরাদুন শহরের পরিচয়ও বটে। স্বাধীনতা সংগ্রামীদের স্মৃতিতে নির্মিত এই টাওয়ার দিনের পর দিন শহরের সময়কে সাক্ষী রেখে দাঁড়িয়ে আছে ঠিক এখানেই। চারপাশের ব্যস্ত রাস্তা, আলো, মানুষের ভিড়, সব কিছুর মাঝেও এই জায়গাটার একটা আলাদা পুরনো দিনের আবহ আছে। দেরাদুনে এলে ঘড়িঘর না দেখলে যেন ট্রিপটাই অসম্পূর্ণ থেকে যায়। আপনাদের কেমন লাগছে এই জায়গাটা? আর ঠিক এর পিছনে রয়েছে দেখুন পল্টন বাজারের রাস্তা। আমরা পল্টন বাজারও যাব, ওটাও কিন্তু দেরাদুনের একটা বিখ্যাত জায়গা। এখন আমরা রয়েছি ঠিক ক্লক টাওয়ারের সামনে, একটা বাঙালি সুইট শপ। পাতা দিয়ে জড়ানো একটা মিষ্টি নিয়েছি। अच्छा, फ्लेवर के लिए देते हैं ये? ओके, শুকনো টাইপের মিষ্টিটা। দারুণ খেতে। এক গ্লাস লস্যি। এখন আমরা চলে এসেছি দেরাদুনের বহু পুরানো এবং বিখ্যাত সেই বাজার পল্টন বাজারে। এই জায়গায় দাঁড়ালে কিন্তু আমাদের কলকাতার স্প্ল্যানেড বা বড় বাজার ধর্মতলার কথা আপনার মনে পড়বে, কারণ এই পুরো বাজার লাইন ধরে পরপর রয়েছে প্রচুর জিনিসপত্রের দোকান। জামা কাপড়, শাড়ি, জুয়েলারি, অ্যাক্সেসরিজ, কি নেই এই দোকানে। এখানে আসলে মানে দেরাদুনের লোকাল ভাইব যদি আপনি ফিল করতে চান, তাহলে কিন্তু একবার অবশ্যই আপনাকে এই পল্টন বাজার ঘুরে যেতে হবে। এখন আমরা স্ন্যাক্সের জন্য স্প্রিং রোল আর বান্দ টিক্কি নিয়েছি। স্ট্রিট ফুড এখানে প্রচুর রয়েছে। এই মুহূর্তে আমরা চলে এসেছি
দেরাদুনের আরও একটি জনপ্রিয় মার্কেট তিবেতান মার্কেটে, পল্টন বাজারের একদম কাছে। এই মার্কেটটিও কিন্তু ভীষণই জনপ্রিয় এবং ভীষণই পুরনো দিনের ঐতিহ্যকে বহন করে নিয়ে চলছে। তিবেটান মার্কেট নামটা শুনেই নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে এখানে তিব্বতী সংস্কৃতির এবং তিব্বতী হ্যান্ডক্রাফটের বিভিন্ন জিনিসপত্র পাওয়া যেত, তবে বর্তমানে সব রকম জামা কাপড় এবং জিনিসপত্র পাওয়ার কিন্তু এটা একটা দারুণ সুন্দর জায়গা হয়ে উঠেছে। এখানে আমি শুনেছিলাম যে খুব ভালো বার্গেনিং করতে পারলে আপনারা কিন্তু খুব দারুণ দারুণ কালেকশন পেতে পারেন কম দামের মধ্যে। তবে এখন দেখতে পাচ্ছি যে লেখা রয়েছে সব ফিক্সড প্রাইস মার্কেট, এখানে হয়তো বার্গেনিং উঠে গেছে, আই ডোন্ট নো, আমি সবে এলাম। একটা কথাই বলবো, যদি দেরাদুন আসেন তাহলে এই তিবেটান মার্কেট থেকে অবশ্যই একবার ঘুরে যাবেন। তিবেতান মার্কেটের পাশেই রয়েছে ইন্দ্রা মার্কেট। এখন আমরা ইন্দ্রা মার্কেটের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে আবার ক্লক টাওয়ারের দিকে ফিরে যাচ্ছি। এই মার্কেটটির মধ্যেও কিন্তু দারুণ সুন্দর সুন্দর পোশাক আশাক জুতো এই সমস্ত দোকান রয়েছে। আপনি যদি শপিং করতে ভালোবাসেন, শপিংয়ের জন্য আপনি একটা দিন কিন্তু রাখতেই পারেন। দারুণ সুন্দর ঘোরাঘুরি করে আমরা আবার ফিরে এলাম আমাদের দেরাদুনের হোটেল কৃষ্ণাতে। আজকে রাতের খাবারটা আমরা এখান থেকেই খাবার সিদ্ধান্ত নিয়েছিলাম। সেদিন ডিনারে তন্দুরি রুটি আর হাফ প্লেট বাটার চিকেন দিয়ে দারুণ সুন্দর ডিনার সেরে পরের দিনের অপেক্ষায় তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। আজকের মতো সবাইকে জানাই শুভরাত্রি, দেখা হচ্ছে আবার কাল সকালে। গুড মর্নিং ফ্রম দেরাদুন। আজকে 14ই মে 2026, আমরা আছি দেরাদুনে। এখন বাজে ঘড়িতে সময় ঠিক সকাল 8:20। বসে পড়েছি ব্রেকফাস্টে। ব্রেড বাটার আর ব্রেড অমলেট 70 টাকা করে প্লেট, আর চা 20 টাকা। এই দিয়ে টিফিন সেরে নিয়ে তারপরে আমরা সারা দিন আজকে ঘুরে দেখব দেরাদুন। ঠিক 8:30 বাজে আমরা বেরিয়ে পড়লাম। চলে এসেছেন জামিলজি, ওনার সাথেই আজকে সারা দিন ঘুরবো এই অটোতে করে। দেখা যাক কোন কোন জায়গা আমরা দেখি, আর আমাদের অটোতে কত ভাড়া পড়ছে, আর ওনার কন্ট্যাক্ট নাম্বার সবটাই কিন্তু থাকবে ভিডিও শেষে। আমাদের আজকের প্রথম স্পট হচ্ছে সহস্রধারা, যেটা আমাদের চক থেকে প্রায় 15 কিলোমিটার দূরে, মানে ক্লক টাওয়ার থেকে 15 কিলোমিটার মতন দূরত্ব। তবে দেখতেই পাচ্ছেন যে আমাদের অন্যান্য জায়গা হরিদ্বার ঋষিকেশের মতো এখানেও কিন্তু শহর অনেকটাই ঘুমিয়ে আছে, দোকানপাট এখনও খোলেনি। শহর থেকে কিছুটা বাইরের দিকে আমরা এসেছি, আশা করছি যত বাইরের দিকে যাব আর একটুখানি বেশি সবুজের দেখা পাবো। এখানকার মানুষদের সাথে কথা বলে আমরা জানলাম যে প্রচুর গাছ, মানে কয়েক লক্ষ গাছ কাটা হয়েছে, যার জন্য টেম্পারেচার অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এখন টেম্পারেচার 30 ডিগ্রি সেন্টিগ্রেড, যেটা ফিল লাইক 32-33। এটা বেলা বাড়ার সাথে সাথে আরেকটুখানি বাড়বে, 37-38 অবধি যাবে, এবং প্রচণ্ড অস্বস্তিদায়ক একটা গরম, প্রচণ্ড ঘাম হচ্ছে হিউমিডিটি বেশি থাকার কারণে। এইটা একটা সমস্যা। আপনারা পারলে পুজোর ছুটির দিকে এই দিকটায় আসবেন, তাহলে হয়তো গরমটা অনেকটাই কম লাগবে। শহর থেকে কিছুটা বেরিয়ে আসার পরে কিন্তু সবুজের সমারোহ বেড়ে গেছে এবং টেম্পারেচারও আস্তে আস্তে ফল করতে শুরু করেছে। এই যে হেলিপ্যাডটা আমার সামনে রয়েছে, এখানে কিন্তু বেশ কয়েকটি হেলিকপ্টারও দাঁড়িয়ে রয়েছে। এখানে ভিভিআইপি মানুষেরা যখন আসেন এই জায়গাতেই হেলিপ্যাড গ্রাউন্ডেই আসেন, এবং এখান থেকে চারপাশের ভিউটাও আপনারা দেখতে পাচ্ছেন। পুরো হিমালয়ের রেঞ্জটা দেখা যাচ্ছে, এবং তার ঠিক কোলে এই যে হেলিপ্যাড গ্রাউন্ডটা, এটা কিন্তু দেরাদুন শহর থেকে খুব বেশি দূরে নয়, মোটামুটি 5-6 কিলোমিটার দূরে হবে। সহস্রধারা যাবার পথে বাঁ দিকে পড়বে আপনাদের এই হেলিপ্যাড গ্রাউন্ড। দেরাদুনের যে আসল সৌন্দর্য, ইট কাঠ পাথরের শহর ছেড়ে, যদিও শহরটিও সুন্দর, তবুও যতটা এগোচ্ছি প্রকৃতির সাথে আরও যেন নিবিড় এবং একাত্ম বোধ করছি। মাথার উপর নীল আকাশ, সামনে সবুজ পাহাড়, আর নিচে এইরকম একটা দুর্দান্ত ভ্যালি ভিউ। রাস্তা দিয়ে যেতে যেতেই একটা জায়গায় আমাদের দাদা গাড়িটা থামিয়ে বললেন, এখান থেকে আশপাশটা দেখুন একবার তাকিয়ে, কি সুন্দর লাগছে না? হ্যাঁ দিজিয়ে না, কিউআর হ্যাঁ অনলাইন করনা है। আমাদের 60 টাকা লাগছে। অটো নিয়ে আমরা ভেতরে যাব। আমরা এখন চলে এসেছি পাহাড়ের কোলে ছবির মতো সুন্দর একটা জায়গায়, যার নাম সহস্রধারা। সহস্র মানে তো হাজার, আর ধারা মানে জলের ধারা, মানে যে জায়গায় পাহাড় থেকে হাজারটা জলের ধারা নেমে আসছে মাটির বুকে, সেই জায়গারই নামকরণ করা হয়েছে এই সহস্রধারা হিসাবে। একটা করে ধাপে ধাপে জল নেমে আসছে, এইরকম
ন্যাচারাল পুল টাইপের হয়ে গেছে অনেকগুলো, এবং সেই পুলে কিন্তু অনেক মানুষ স্নান করছেন। তার কারণ এটা মনে করা হয় যে এই জলে রয়েছে সালফার, যে কারণে অনেক স্কিন ডিজিজ এই জলে স্নান করলে কমে যেতে পারে। যদিও এটা মানে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়নি, তবে এখানকার মানুষদের কাছে এবং এখানে আসা পর্যটকদের কাছে এটা কিন্তু ভীষণই জনপ্রিয় এবং বহুল প্রচলিত একটা ধারণা। সে কারণে আপনি যদি এখানে মনে করেন স্নান করবেন, আপনি সাথে করে একটা আলাদা ড্রেস এবং গামছা বা টাওয়েল ক্যারি করতে পারেন। সেক্ষেত্রে আপনি এখানে এসে স্নানও সেরে নিতে পারবেন। তবে স্কিন ডিজিজ সারুক অথবা না সারুক, এরকম একটা পরিবেশে, এরকম প্রকৃতির মধ্যে ন্যাচারাল পুলে স্নান করার মজা যে কতখানি, সেটা তো নিশ্চয়ই আর আলাদা করে বলে দেওয়ার দরকার নেই। জায়গাটি উপরে কিন্তু বহু দূর পর্যন্ত বিস্তৃত, চাইলে সিঁড়ি করে দেওয়া রয়েছে, আপনারা ঘুরে ঘুরে পুরো জায়গাটা দেখতে পারেন। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক আমার পিছনেই সেই সহস্রধারা, মানে হাজারটা জলের রাশি পড়ছে নিচে, দেখতেই পাচ্ছেন। আর ঠিক তার পিছনে রয়েছে প্রাচীন দ্রোণ গুহা শিব মন্দির। আচ্ছা, জামিল দাদার সাথে এই সহস্রধারার মধ্যে যে গুহাটা আছে সেই গুহাতে যাওয়ার চেষ্টা করছি। পুরো ভিজে যেতে হবে। সহস্রধারা যেটা, হাজারটা ধারা, হাজারের চেয়ে বেশি আছে, কত ধারা আছে সেটা গোনা মুশকিল। আর এই যে জামিল দাদা দারুণভাবে আমাদেরকে গাইড করছেন, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় পাওনা। চলুন। ও বাবা, এইটুকু রাস্তায় বেশ খানিকটা ভিজে গেলাম, কিন্তু রাস্তায় এত গরম ছিল, ঠান্ডা জলটা পড়াতে কিন্তু বেশ আরাম লাগছে। আর যাবো না, এখান থেকেই ব্যাক করবো। ছোট্ট একটা গুহা, অনেকটা জল জমে আছে। আর ঠিক এই সহস্রধারার নিচে এইরকম একটা গুহা আছে। এই গুহার বৈশিষ্ট্য হলো ঠান্ডার সময় ভেতরটা পুরো গরম থাকে, বেশিরভাগ গুহাতেই তাই থাকে। সহস্রধারা থেকে বেরিয়ে প্রায় 200 মিটার মতন রাস্তা হেঁটে এগিয়ে এসে এখানে রয়েছে একটা রোপওয়ে কাউন্টার। এই রোপওয়েতে টিকিট কেটে আপনি ওপরে যেতে পারেন। ওপরে একটা সাই বাবার মন্দির রয়েছে এবং রয়েছে একটি পার্ক। যদি আপনি এই রোপওয়ে চড়তে চান তাহলে যাওয়া আসার জন্য আপনার টিকিট খরচ পড়বে মাথা পিছু 200 টাকা করে। এই হচ্ছে রোপওয়ে, চলে যাচ্ছে পাহাড়ের বুক চিরে একদম পাহাড়ের মাথায়। উঠে পড়েছি রোপওয়েতে, শুরু হয়ে গেছে আমাদের জার্নি। ওয়েট টাইম মাত্র 5 মিনিট ছিল। আর এইবার এই কাঁচের কেবিনের মধ্যে বসে চারপাশের দৃশ্য, এখান থেকে পুরো সহস্রধারা পার্কটা দেখা যাচ্ছে, ওয়াটার পার্ক যেটা চিলড্রেন পার্ক, ওইদিকে পুরো শহরটা দেখা যাচ্ছে, এপাশে পাহাড়ের ভিউ, তার সাথে এরকম দারুণ একটা অ্যাডভেঞ্চারাস ফিলিং। আর সহস্রধারাটা অ্যাকচুয়ালি কতখানি বিস্তৃত সেটার কিন্তু পূর্ণাঙ্গ একটা ধারণা আপনি এই রোপওয়েতে উঠলে তবেই পাবেন। পুরোটা ওইখানে থেকে না বোঝা যাচ্ছিল না। রোপওয়ে থেকে আমরা নেমে গেছি, 5 মিনিট লেগেছে রোপওয়েতে। আর এই যে উপরের দিকে যাচ্ছি, এই রাস্তায় সাই মন্দির রয়েছে, ফটো সেশন রয়েছে, ওয়াটারফল রয়েছে, কফি পয়েন্ট, ভৈরব মন্দির, সুরকান্ডা মন্দির, রক ক্লাইম্বিং আর জুম। আমরা প্রথমে ভেবেছিলাম যে রোপওয়েতে উঠবো না, সারাদিন অনেক কিছু দেখার আছে, রোপওয়েতে অনেক চড়েছি, কিন্তু সত্যি এখানে না আসলে মিস করতাম। আপনারা একদমই এই ভুলটা করবেন না। এই রোপওয়ের ওপরে ওঠার পরে এখানে এত সুন্দর করে সাজিয়ে রেখেছে জায়গাটা, আমি খুব কম দেখেছি এত সুন্দর ডেকোরেট করা। এবং এখান থেকে নিচের যা ভিউ দেখতে পাচ্ছি, অ্যাকচুয়ালি সহস্রধারাটাকে যতবার আমি যতটা স্টেপ উপরে উপরে উঠছি, যত বড় ভাবছি ওটা তার থেকেও বেশি বড়। অ্যাকচুয়ালি এখানে আসার পরে আমার 100% ক্লিয়ার হলো যে এটা ঠিক কত দূর অবধি বিস্তৃত। এই অবধি কিন্তু আমরা রোপওয়ে থেকেও দেখতে পাচ্ছিলাম না। আপনারা বুঝতে পারছেন যে কোথা থেকে ওইটা ধাপ কেটে 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 এই অবধি এসেছে। একটা এরকম কৃত্রিম গুহা বানানো রয়েছে, সেই গুহার ভিতরের রাস্তা থেকে এসে আমরা চলে এসেছি প্রাচীন সারকুন্ডা দেবী মন্দির, ভৈরব মন্দির এবং সাই মন্দিরের কাছে। এই বাঁদিকে হচ্ছে সারকুন্ডা দেবী মন্দির, আর এইটা হচ্ছে ডান দিকের ছোট মন্দিরটা ভৈরব মন্দির। আর সামনে এই মন্দিরটি রয়েছে। আর এই যে দেখুন, এই সাইডটায় এসছি যখন মন্দির থেকে আরেক ধাপ নিচে, এইখানেই রয়েছে সেই
বিখ্যাত সাই মন্দিরটি। পুজো চলছে এখন মন্দিরে, আর এই মন্দিরের সামনে থেকে সামনের ভিউটা ঠিক এই রকম। আর এটা হচ্ছে সেই ফটো জোন। এখানে বিভিন্ন জোন করে দেওয়া রয়েছে যেখানে বসে বিভিন্ন পোজ দিয়ে আপনারা ছবি তুলতে পারবেন। আর এখান থেকে চারদিকের ভিউটাও হচ্ছে এই রকম। রোপওয়ে থেকে নেমে এরপর আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। এখন ঘড়িতে সময় ঠিক 11:30। সহস্রধারা থেকে প্রায় 7.5 কিলোমিটার দূরে এখন আমরা চলে এসেছি সাই মন্দিরে। এই সাই মন্দিরটি এখানকার অন্যতম প্রাচীন এবং বিখ্যাত একটি মন্দির। চলুন এই মন্দিরের মধ্যে প্রবেশ করি। দেরাদুনের অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থান এই সাই মন্দির। শান্ত, পরিচ্ছন্ন আর আধ্যাত্মিক পরিবেশে ঘেরা এই মন্দিরে প্রতিদিন অসংখ্য ভক্ত দর্শনের জন্য আসেন। সাদা মার্বেলের মনোরম স্থাপত্য, সুন্দর বাগান আর ভক্তিময় আবহ মুহূর্তেই মনকে শান্ত করে তোলে। দেরাদুনে এলে এই মন্দিরে কিছুটা সময় কাটানোর অভিজ্ঞতা সত্যি মনে থেকে যায়। সাই মন্দিরের একেবারে পাশেই রয়েছে সাক্ষ্য মনেস্ট্রি। যদিও রাস্তার একেবারেই পাশে, কিন্তু পরিবেশটি ভিতরে ঢুকে গেলে একেবারেই অন্যরকম পবিত্র একটা বাতাবরণ রয়েছে। যদিও মনেস্ট্রিতে এখন রেনোভেশনের কাজ চলছে, তাই মনেস্ট্রি বন্ধ রয়েছে। বাইরে থেকে আপনাদেরকে এখন দেখিয়ে দিলাম। যখন আপনারা আসবেন, খোলা থাকলে অবশ্যই এই মনেস্ট্রি একবার দেখে যাবেন। এবার আমরা চলেছি দেরাদুনের আরেকটি দারুণ আকর্ষণের দিকে। সেখানে আমাদের জন্য কি অপেক্ষা করছে চলুন দেখে নেওয়া যাক। সাই মন্দির এবং মনেস্ট্রি থেকে প্রায় 3.5 কিলোমিটার দূরে মুসৌরি যাওয়ার রাস্তায় এখন আমরা চলে এসেছি দেরাদুনের আরও একটি বিখ্যাত স্পট, মালসি ডিয়ার পার্ক অথবা দেরাদুন জুতে। এখন কিন্তু এটার নাম দেরাদুন জু এবং এটা একটা কমপ্লিট জুয়ের রূপই দেওয়া হয়েছে। এর আগে এই জায়গায় শুধু অনেক রকম প্রজাতির ডিয়ার ছিল বলে স্থানীয় লোকেরা এই জায়গাটিকে এখনও ডিয়ার পার্ক বা মালসি ডিয়ার পার্ক বলে থাকেন। এই জুয়ের টাইমিং হচ্ছে প্রত্যেক দিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত এবং প্রতি সোমবার এই জু বন্ধ থাকে। চলুন এবার এই জুয়ের ভিতরে প্রবেশ করা যাক। আমরা জুয়ের ভেতরে চলে এসেছি। 100 টাকা করে পার হেড টিকিট লেগেছে। 12 বছরের ওপরে সকলের জন্যই 100 টাকা করে টিকিট লাগবে, আর 12 বছরের নিচে বাচ্চাদের জন্য কোনো টাকা লাগবে না। এছাড়া যদি আপনি লকার নিতে চান, মানে আপনার কাছে যদি ব্যাগ থাকে বা খাবারের জিনিসপত্র থাকে, সেক্ষেত্রে লকার 10 টাকা দিয়ে আপনাকে ভাড়া নিতে হবে এবং সেখানে ওই আপনার ব্যাগ এবং খাবারের জিনিসপত্র রেখে দিয়ে যেতে হবে। এছাড়া যদি আপনার কাছে প্লাস্টিকের বোতল থাকে, তাহলে এখান থেকে একটা স্টিকারিং করে দেবে, তার জন্য 10 টাকা দেবে। যখন আপনি বেরোবেন তখন আপনার বোতলটা দেখালে ওই 10 টাকা আবার ফেরত দিয়ে দেবে। চিড়িয়াখানায় পা রাখতেই যেন শুরু হলো এক অন্য রকম অভিজ্ঞতা। প্রথমেই ঘুরে দেখলাম পাখিদের সেকশন, যেখানে নানা প্রজাতির রঙিন পাখির কিচিরমিচিরে পরিবেশটা হয়ে উঠেছিল আরও প্রাণবন্ত। এরপর পৌঁছে গেলাম রেপটাইল হাউসে। বিভিন্ন প্রজাতির সাপকে এত কাছ থেকে দেখার অভিজ্ঞতা সত্যিই ছিল রোমাঞ্চকর। তারপর ঢুকে পড়লাম অ্যাকোরিয়াম সেকশনে। রং বেরঙের মাছ আর জলের নিচের মনোমুগ্ধকর জগৎ যেন চোখ আটকে রাখার মতো। সব মিলিয়ে দারুণ সুন্দর একটা সময় কাটছিল। আগে যদিও এই রেপটাইল সেকশন আর অ্যাকোরিয়াম সেকশনের জন্য আলাদা টিকিট ছিল, তবে এখন আর সেটা নেই। এই জুতে ঢোকার পরে আপনি দেরাদুনের যে ন্যাচারাল ফ্লেভার সম্পূর্ণরূপে পাবেন। দারুণ সুন্দর পরিবেশ, অনেকটা বড় এরিয়া নিয়ে। জু তো কম বেশি সবই একই রকম হয়, একটু এদিক ওদিক হয়, কিন্তু বাচ্চাদেরকে নিয়ে যদি আপনি এই জুতে ঘুরতে আসেন অথবা আপনি নিজেও যদি প্রকৃতিপ্রেমী বা পশুপ্রেমী হন, তাহলে অবশ্যই আপনার ভালো লাগবে। এরপর দেখা হলো কয়েকজন নীলগাইয়ের সঙ্গে। তারপর দারুণ ফিট দুজন লেপার্ডের সাথে একটু চোখাচোখি সেরে চললাম জঙ্গলের রাজা বাঘ মামার সাথে সাক্ষাৎ করতে। পাহাড় পর্বত পেরিয়ে আমরা বাঘ দেখতে এলাম, এসে দেখছি সে বেটা ঘুমোচ্ছে, তা আবার অন্যদিকে ফিরে পড়ে। এখন ঘড়িতে সময় হয়েছে ঠিক দুপুর 1:30। আমরা ডিয়ার পার্ক বা জু থেকে বেরিয়ে 4 কিলোমিটার দূরে চলে এসেছি এখন রবার্স কেভে। এটাও এখানকার খুবই বিখ্যাত একটা ট্যুরিস্ট স্পট, কিন্তু যেহেতু এখন আমাদের খিদে পেয়ে গেছে সেজন্য রবার্স কেভের সামনেই একটা দোকানে বসেছি, একটু হালকা লাঞ্চ করব। একটা ম্যাঙ্গো শেক নিয়েছি, এরপর একটা থালি আসছে, সেটা খেয়ে তারপরে রবার্স কেভে যাব। বলতে বলতে থালি চলে এসছে 5 মিনিটের মধ্যেই। থালিটার দাম হচ্ছে 150 টাকা। এটা হচ্ছে ডিলাক্স থালি, এছাড়াও সুপার ডিলাক্স থালিও রয়েছে এখানে। এই রেস্টুরেন্টটাতে আমরা খেলাম, আর ঠিক তার উল্টো দিকে রয়েছে এইরকম জুতোর দোকান। এখান থেকে আমাদের শুগুলো জমা দিয়ে
20 টাকা করে এই পুরনো জুতো নিলাম। আর চাইলে আপনারা নতুন জুতোও কিনতে পারেন, এখানে নতুন জুতোও আছে, 150 টাকা করে লাগবে। এবার আমরা যাচ্ছি রবার্স কেভের দিকে। টিকিট কেটে নিলাম। টিকিট হচ্ছে এখানে মাথা পিছু 35 টাকা করে। এদিকে হচ্ছে অনলি ক্যাশ কাউন্টার, এদিকে অনলাইন টিকিট কাউন্টার রয়েছে। এছাড়া এখানে প্রি ওয়েডিং করতে চাইলে তার জন্য চার্জেস লাগবে 2500 টাকা। সামনে এরকম একটা গেট রয়েছে, বেশ মজাদার, মুখের মতো। চলে এসেছি রবার্স কেভ, মানে ডাকাতদের গুহায়। কেন এরকম নাম হয়েছে জানেন? ব্রিটিশ পিরিয়ডে এখানে ডাকাতরা প্রচুর ডাকাতি করে লুকিয়ে রাখতো তাদের ডাকাতি করা ধনসম্পত্তি, এবং এই জায়গার স্ট্রাকচারটা এরকম, এই গুহাটা এরকমই। বাইরে থেকে দেখলে বোঝার উপায় নেই যে ভেতরে এই ধরনের একটা গুহা আছে। তো সেই কারণের জন্যই এই জায়গার নাম দেওয়া হয়েছিল রবার্স কেভ। তবে বর্তমানে এই জায়গা রবার্স কেভের সাথে সাথে গুচ্ছু পানি নামেও বহুল প্রচলিত, এবং দেরাদুনে আসলে গুচ্ছু পানি যদি আপনি না আসলেন তাহলে আপনার দেরাদুন ভ্রমণ সম্পূর্ণই হবে না, কারণ এত সুন্দর একটা অ্যাডভেঞ্চারাস প্লাস প্রকৃতির সাথে মিশে যাওয়ার সুযোগ খুব কম জায়গাতেই মানুষের হয়ে থাকে। তাহলে চলুন একবার ঘুরে দেখে নিই এই গুচ্ছু পানির পুরো পরিবেশ। যতটা শুনেছিলাম, বাস্তবে গুচ্ছু পানি যেন তার থেকেও অনেক অনেক বেশি অবাক করার মতো। বরফ শীতল জলের স্রোতের মধ্য দিয়ে বিশাল পাথরের দেয়ালের ফাঁক গলে একের পর এক পা বাড়াচ্ছি অজানার দিকে। প্রতিটি বাঁক যেন নতুন একটা চমক নিয়ে অপেক্ষা করছে। আর শেষ পর্যন্ত সামনে ধরা দিল প্রকৃতির হাতে গড়া এক অপূর্ব ঝর্ণা। চারপাশে পর্যটকদের উচ্ছ্বাস, হাসি, জলকেলি সব মিলিয়ে জায়গাটা যেন এক অন্য জগৎ। দেরাদুনে আসলে এই অভিজ্ঞতাটা একেবারেই মিস করা উচিত নয়। গুচ্ছু পানির দারুণ অভিজ্ঞতাকে হৃদয়ে নিয়েই আবার আমরা এগিয়ে চললাম। রবার্স কেভ থেকে প্রায় 6.5 কিলোমিটার দূরে এখন আমরা চলে এসেছি দেরাদুনের আরও একটি জনপ্রিয় বিখ্যাত মন্দির, তপকেশ্বর মহাদেবের মন্দিরে। এই তপকেশ্বর মহাদেবের মন্দির কিন্তু অনেকখানি জায়গা নিয়ে বিস্তৃত। আমরা একে একে মন্দির এবং মন্দিরের গর্ভগৃহ দর্শন করব, এবং এর যে মাহাত্ম্য সেটা আপনাদেরকে বলবো। চলুন মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক। এই প্রথম কোনো মন্দির দর্শনের জন্য আমাদের লিফট চড়তে হচ্ছে। 20 টাকা করে লিফটের এন্ট্রি ফি। লিফটে চড়ে আমরা মন্দিরের গর্ভগৃহে যাচ্ছি। আচ্ছা, লিফটে করে আমরা 30 সেকেন্ডেই নিচে নেমে চলে এলাম। আর যদি আপনারা টিকিট না কাটতে চান সেক্ষেত্রে এখানে সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়েও নামতে পারেন। লিফট থেকে নামার পর দেখুন এখানেও সেই গুচ্ছি পানি বা সহস্রধারার মতো এরকম জল বয়ে যাচ্ছে। আর তার দুপাশে মন্দির রয়েছে, সামনে একটা বিরাট বড় হনুমানজির মূর্তি, তার পাশে হচ্ছে সন্তোষী মায়ের মন্দির। গর্ভগৃহের দিকে যেতে হবে। প্রাকৃতিক গুহার ভেতরে প্রতিষ্ঠিত এই শিবলিঙ্গের ওপর গুহার ছাদ থেকে আজও টপ টপ করে জল পড়তে থাকে। এই বিরল ঘটনা থেকেই এই মন্দিরটির নাম হয়েছে তপকেশ্বর। চারপাশের শান্ত পরিবেশ আর প্রাকৃতিক সৌন্দর্য এই স্থানকে আরও অনন্য করে তুলেছে। দেরাদুনে এলে ভক্তি আর প্রকৃতির এমন অপূর্ব মিলন একবার অন্তত অনুভব করতেই হয়। বেলা ফুরিয়ে আসছে, কিন্তু আমাদের ঘোরা এখনো শেষ হয়নি। তপকেশ্বর মহাদেব মন্দির থেকে প্রায় 3 কিলোমিটার দূরে এখন আমরা চলে এসেছি দেরাদুনের আরও একটি অনবদ্য সুন্দর এবং আকর্ষণীয় স্থান, ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট দেরাদুন, বা সংক্ষেপে FRI, মানে অরণ্য গবেষণাগারে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বিগত 3 মাস ধরে এই ইনস্টিটিউটটি বন্ধ রয়েছে পর্যটকদের জন্য। হয়তো ভিতরে কোনো রেনোভেশনের কাজ চলছে। আশা করি অদূর ভবিষ্যতে এটি আবার খুলে দেওয়া হবে পর্যটকদের জন্য। যদি এখানে আপনারা আসেন এবং ভেতরে ঢুকতে পারেন তাহলে অপূর্ব সুন্দর একটা প্রকৃতি এবং তার সাথে অরণ্য গবেষণা কেন্দ্রের প্রচুর জিনিসপত্র জানতে পারবেন, দেখতে পারবেন। এবং আরেকটা ইন্টারেস্টিং ইনফরমেশন দিয়ে রাখি, এই ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটে কিন্তু স্টুডেন্ট অফ দ্য ইয়ার, কৃষ্ণা কটেজ, এই ধরনের বিভিন্ন বিখ্যাত বলিউড সিনেমার শুটিংও হয়েছে। FRI থেকে মাত্র 2 কিলোমিটার দূরে এখন আমরা যাচ্ছি ইন্ডিয়ান মিলিটারি একাডেমি বা IMA এর পাশ থেকে। এটিও কিন্তু অসম্ভব সুন্দর একটি জায়গা, ব্রিটিশ কলোনিয়াল পিরিয়ডে তৈরি, এবং সেই বিল্ডিংটি এখানে এখনও
রেখে দেওয়া রয়েছে। এখানে ইন্ডিয়ান মিলিটারিদেরকে ট্রেনিং দেওয়া হয়। দেখুন ভেতরে ট্রেনিং চলছে এবং কত সুন্দর করে মেনটেন করে রাখা হয়েছে পুরো ব্যাপারটাকে। দারুণ সুন্দর এই জায়গা। এর মধ্যে তো আমরা ঢুকতে পারবো না, বাইরে থেকে এই বিল্ডিংটা আর এই চত্বরটা আপনারা দেখে নিতে পারবেন। এই যে এটা হচ্ছে একদম ফ্রন্ট গেট, ইন্ডিয়ান মিলিটারি একাডেমি। ঘড়িতে এখন সময় ঠিক বিকেল 4:55। ফারাই থেকে 6 কিলোমিটার দূরে আমাদের হোটেল কৃষ্ণাতে আবার আমরা চলে এসেছি। 11 কিলোমিটার দূরে ছিল মাইন্ড রোলিং মনেস্ট্রি, চাইলে আমরা সেটাও দেখতে পারতাম, কিন্তু আমাদের আজকের যে অটোর দাদা জামিল দাদা, ওনার একটু শরীরটা খারাপ লাগছে আর আমাদেরও গরমে আর ইচ্ছা হচ্ছে না। ওনার ফোন নাম্বার দিয়ে দিলাম। সারাদিন আজকে ঘুরতে আমাদের খরচ পড়লো 1,500 টাকা। আর যদি আপনারা এখানে আসেন অবশ্যই ওনার সাথে যোগাযোগ করতে পারেন, খুব ভালো মানুষ, খুব ভালোভাবে আপনাদেরকে পুরো দেরাদুন ঘুরিয়ে দেখাবে। থ্যাংক ইউ। আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে শেয়ার করে নেবেন সকলের সাথে। আর অবশ্যই 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 সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্পিদানু ব্লগস অন ইউটিউব। প্রতি শনিবার ঠিক সন্ধ্যে 7:30টায় নতুন একটি করে বেড়ানোর গল্প নিয়ে আমরা থাকি আপনাদের অপেক্ষায়। তাই আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন একদম ঝকঝকে পর্ব নিয়ে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।